আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে ব্যবসা শিক্ষা বিভাগের দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। তো ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এই অধ্যায় সম্পর্কে তোমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে। তো ওখানে তোমাদের আলোচনা হয়েছে ব্যাংক ব্যবস্থাটা কীভাবে উৎপত্তি হয়েছে, কীভাবে ক্রমবিকাশ হয়েছে এবং বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় এর মাধ্যমে কীভাবে ব্যাংক ব্যবস্থাটা প্রচলিত ছিল বা কীভাবে ব্যাংক ব্যবস্থার বর্তমান আধুনিকের রূপে এসেছে। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের সাথে ধারণা দেওয়া হয়েছে। তো আজকে আমরা ব্যাংক ব্যবসায়ের ঠিক আছে পূর্বসূরি কে সেটা একটু আলোচনা করব এবং ব্যাংকের উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করব এবং ব্যাংকের আধুনিক ব্যাংকের কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের যে ব্যাংকটার যে তোমার ব্যাংক ঠিক আছে মানে ব্যাংক কি সেটা সম্পর্কে যদি বলি, আরেকবার যদি তোমাদেরকে মনে করাই দিই বা বলি ঠিক আছে, তাহলে একজন বিখ্যাত মনীষীর সূত্র বলি ঠিক আছে, অর্থনীতিবিদ অধ্যাপক আরফি ক্যান্ট বলেন, ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার মৌলিক উদ্দেশ্য হচ্ছে অব্যবহৃত উদ্ধৃত অর্থ সংগ্রহ করা এবং অপরকে তা ঋণ হিসেবে প্রদান করা। ঠিক আছে, তো এই অর্থনীতিবিদের যে সংজ্ঞাটা, ওই সংজ্ঞার আলোকে বর্তমানে ব্যাংক ব্যবস্থাটা পরিচালনা হয়। ঠিক আছে, আবার বলতেছি, অধ্যাপক আরফি ক্যান্ট বলেন কি তোমার ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার মৌলিক উদ্দেশ্য হচ্ছে অব্যবহৃত উদ্ধৃত অর্থ সংগ্রহ করা এবং অপরকে ঋণ হিসেবে তা প্রদান করা। ঠিক আছে, এটা তো আমরা এটা জানলাম। এরপর আমরা জানে আসছি কীভাবে ব্যাংক ব্যবস্থাটা বর্তমান রূপ আসছে বা কখন থেকে শুরু হয়েছে। যদিও ব্যাংক ব্যবস্থাটা কখন থেকে শুরু হয়েছে ওটার কোনো সুনির্দিষ্ট ভাবে কেউ এখনও বলতে পারে না। তবে আমরা যতটুকু জানা যায় ঠিক আছে ইতিহাস থেকে, তা নিয়ে আমরা মোটামুটি পর্যালোচনা বা আলোচনা করেছি বা তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি কখন কোন ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে, কখন ব্যাংকের কোন সম্প্রদায়ের সময় কি হয়েছে, সবগুলো নিয়ে মোটামুটি কিছুটা আলোচনা হয়েছে। তো এখন আমরা যেটা দেখব আধুনিক তোমার ব্যাংকের পূর্বসূরি বর্তমান যে ব্যাংকিং সিস্টেম, এটার যে পূর্বসূরি যারা আছে তাদের সম্পর্কে আলোচনা করি। একটা হচ্ছে স্বর্ণকার, আর হচ্ছে মহাজন শ্রেণী এবং কি ব্যবসায়ী শ্রেণী। ঠিক আছে, তো একটু ব্যাখ্যার মধ্যে যাই আমরা, সবাই একটু মনোযোগ দাও। ব্যাংক ব্যবসার তোমার উৎপত্তি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তোমার মুদ্রা ব্যবস্থার আবির্ভাবের পর থেকেই ব্যাংক ব্যবস্থার উদ্ভব। ঠিক আছে, ব্যাংক ব্যবস্থার উৎপত্তির পেছনে প্রাচীন ও মধ্যযুগের ইতালীয় এবং জার্মানির এক শ্রেণীর লোকদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। ঠিক আছে, তো ইতিহাস থেকে আধুনিক ব্যাংকের পূর্বসূরি হিসেবে চিহ্নিত করা হয় কাদেরকে? স্বর্ণকার, মহাজন শ্রেণী আছে, ব্যবসায়িক শ্রেণী। ঠিক আছে, তো স্বর্ণকার, দেখো একটু দুঃখিত, তোমার স্বর্ণকার। ঠিক আছে, আধুনিক ব্যাংক ব্যবস্থার উৎপত্তির ইতিহাস স্বর্ণকারের অবদান কি আছে? উল্লেখযোগ্য একটা অবদান আছে। ঠিক আছে, তো আদিকালে মানুষ তোমার হচ্ছে মূল্যবান দ্রব্যাদি, বিশেষ করে স্বর্ণ, রৌপ্য, তোমার হীরক, ঠিক আছে, মণি, মুক্তা, বিভিন্ন অলঙ্কার আদি ঠিক আছে সংগ্রহ করে নিজেদের কাছে জমা রাখত। তারপর হচ্ছে নিরাপত্তাজনিত কারণে মানুষ এসব তোমার মূল্যবান দ্রব্য সামগ্রী নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলো। তো প্রাচীনকালে স্বর্ণকাররা সমাজের সচ্ছল এবং সৎ এবং বিশ্বাসী হিসেবে আত্মপ্রকাশ করেছিল একটা সময়ে। ঠিক আছে, ফলে নিরাপত্তার অভাবে মূল্যবান দ্রব্য সামগ্রী মালিকেরা তাদের সামগ্রী স্বর্ণকারদের কাছে গচ্ছিত রাখতে শুরু করে। ঠিক আছে, তো এভাবে কি বলছে, একদিকে তোমার সচ্ছলতা ও অপরদিকে অস্থিতিশীলতার কারণে স্বর্ণকাররা
সে সময়ে অর্থ ব্যবসায়ী হিসেবে তোমার আত্মপ্রকাশ করে, ঠিক আছে। তারপর হচ্ছে মুদ্রা, তারপর স্বর্ণ অলংকার, জামানতকারীদের স্বর্ণকাররা একটি জমা রসিদ প্রদান করত, আবার কি উত্তোলনের সময় জমাকারীদের কাছ থেকে একটি উত্তোলন স্লিপ সংগ্রহ মানে করতেন, ঠিক আছে। তো তোমার এটি বর্তমানে আমরা কি বলে চেক হিসেবে আত্মপ্রকাশ করছি আর কি, ঠিক আছে, চেক। তারপর তাহলে আমরা বলতে পারি মানে আধুনিক ব্যবসার যে তোমার উত্তরসূরি হিসেবে বা পূর্বসূরি হিসেবে স্বর্ণকারের ভূমিকাটা অপরিসীম, ঠিক আছে। তারপর হচ্ছে মহাজন শ্রেণী সম্পর্কে যদি কিছু বলতে যাও, তো আধুনিক ব্যাংক ব্যবসায়ের ইতিহাসে মহাজন শ্রেণীর অবদানও কি উল্লেখযোগ্য, ঠিক আছে। প্রাচীনকালে মুদ্রা আবিষ্কারের পর থেকে তোমার ঋণ ব্যবসায়ের অগ্রপথিক হিসেবে মহাজন শ্রেণীর অস্তিত্ব পাওয়া যায়, ঠিক আছে। এই মহাজন শ্রেণী পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে কি পরিচিত। যেমন ইউরোপে মহাজন শ্রেণীর লোকদের তোমার বলা হয় সাইলক, ঠিক আছে, বেক্সি বা ফেরুজি, ঠিক আছে, বা তোমার বলছে মিনসারি ইত্যাদি, ঠিক আছে। তো তোমার ভারত উপমহাদেশে বলা হয়, ঠিক আছে, তোমার এটা বলা হয় মারোয়ারি, ঠিক আছে, বা কাবলিওয়ালা, জগৎ শ্রেষ্ঠ নামে বিভিন্ন নামে পরিচিত এদের মহাজন শ্রেণীদেরকে। তো বিশেষ তোমার হচ্ছে বিশেষত মধ্যযুগে বড় ধরনের ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা প্রয়োজনে ঋণ নেওয়া এবং তার পরিবর্তে তোমার হচ্ছে সুদ দেওয়ার প্রচলনটা শুরু করে, ঠিক আছে। আধুনিককালে তোমার বন্ধকি ঋণ, তারপর জামানতি ঋণের ধারণা মহাজন শ্রেণীদের মধ্যে থেকে কি বর্তমানে এটা এসেছে। তাই আমরা বলতে পারি আধুনিক ব্যবসার যে আবির্ভাব ওখানে হচ্ছে যে মহাজন শ্রেণীদের গুরুত্বটা অপরিসীম। আর হচ্ছে তোমার ব্যবসায়িক শ্রেণী, ঠিক আছে। তো সভ্যতার আদিকাল থেকে তোমার ব্যাংক ব্যবসার গোড়াপতনে ব্যবসায়িক শ্রেণীর অবদানটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো বিষয়ে আলোচনা করতে গেলে আমরা বলতে পারি কি সর্বপ্রথম ইউরোপে, তারপরে ইতালির কম্বার্টি শহরে ইহুদি ব্যবসায়ীদের নামে কি হচ্ছে তোমার উল্লেখ করা যায়। এদের নামগুলো মানে সবার আগে আসবে। তারপরে যে তোমার তোমার হচ্ছে যে ত্রয়োদশ শতাব্দীর দিকে তোমার বহু ইহুদি ব্যবসায়ী, ঠিক আছে, লম্বা টুল বা বেঞ্চে বসে কি অর্থের লেনদেন করতেন, ঠিক আছে। যেটাকে আমরা প্রথম দিন বলেছিলাম ব্যাংক শব্দের অর্থটা কি করতে আসছে, ঠিক আছে। ওটা অংশ লম্বা টুল, বেঞ্চ, ঠিক আছে, নদীর তীর, ওগুলা দিয়ে তোমার ব্যাখ্যা করা হয়, অর্থগুলো এভাবে বিশ্লেষণ করা হয়, ঠিক আছে। তো এইসব ইহুদি অর্থ ব্যবসায়ীদের ব্যবসার তোমার ব্যবহৃত ডিপোজিট স্লিপ, উত্তোলন চিটা, তারপর হচ্ছে তোমার প্রভৃতি ব্যাংকের অস্তিত্বের প্রমাণ বহন করে বর্তমান আধুনিক ব্যবসায়ের, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ব্যবসায়িক শ্রেণীদেরও অবদান অপরিসীম হচ্ছে বর্তমান যে ব্যাংক ব্যবস্থার, ঠিক আছে। এরপর যেটা নিয়ে আলোচনা করার কথা ছিল বা যা করবো বলছিলাম সেটা হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য, ঠিক আছে। তো ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে তোমার যে ব্যাংকটা কেন ব্যাংকের কাজ কি বা ব্যাংক কি করবে, ঠিক আছে, ব্যাংক থেকে কি উদ্দেশ্যে ব্যাংকটা মানে প্রতিষ্ঠা হয়েছে বা ব্যাংকের কার্যক্রম চলতেছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ব্যাংকের উদ্দেশ্যগুলির মধ্যে। তো লেখো তোমার হচ্ছে সঞ্চিত অর্থ নিরাপত্তা দেওয়া এবং অর্থের তোমার লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলত ব্যাংক ব্যবসায়ের উদ্ভব হয়, ঠিক আছে। কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে তোমার যুগের চাহিদা অনুযায়ী আধুনিক ব্যাংকগুলো একটি দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে কাজ করতে থাকে, ঠিক আছে। তো এখন ব্যাংকের যে উদ্দেশ্য বলি, তো সেগুলো আমরা একটু বলি। তো উদ্দেশ্যগুলো এখানে আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো, এখানে কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছি, সেগুলো দেখো। মুনাফা অর্জন, তারপর হচ্ছে নোটু মুদ্রা প্রচলন, ঋণ ও মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, সঞ্চয় প্রবণতা সৃষ্টি, বৈদেশিক বাণিজ্যের গতিশীলতা, নিরাপত্তা প্রদান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, মানে ইত্যাদি আরও অনেকগুলো পয়েন্ট আছে। তোমরা তোমাদের যে বই সংগ্রহ করেছো বা যে বইটা আছে ওখান থেকে যদি পড়ো তারও অনেকগুলো পয়েন্ট পাবো বা ওইগুলো নিয়ে আলোচনা করতে পারবা। তো আমি একটু সবগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। মুনাফা অর্জন, ঠিক আছে, তোমরা সহজে বুঝবা আশা করি। মুনাফা অর্জন, ঠিক আছে। তো কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্যান্য সকল ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। বাংলাদেশের প্রধান ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো ওই বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়, ঠিক আছে। ওটা হচ্ছে সকল ব্যাংকের অভিভাবক হিসেবে দায়িত্ব
পালন করে। কিন্তু অন্যান্য যাবতীয় যে ব্যাংকগুলো আছে সবগুলোর উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন, ঠিক আছে। তো ব্যাংক কম সুদে তোমার জনগণের কাছে আমানত সংগ্রহ করে জনগণের কাছ থেকে, আবার বেশি সুদে কী করে ঋণ দেয়, ঠিক আছে। উভয়ের পার্থক্য হচ্ছে কি ব্যাংকের মুনাফা, ঠিক আছে। তারপর হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন, ঠিক আছে। একটি দেশের চাহিদা অনুযায়ী নোট ও মুদ্রা প্রচলন করে ব্যাংকের আরেকটি কি উদ্দেশ্য, ঠিক আছে। তবে কেন্দ্রীয় ব্যাংক সরকারের নির্দেশনায় নোট এবং কি মুদ্রা প্রচলন করে। শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকে কী করে নোট এবং মুদ্রাটা প্রচলন করে, অন্যান্য ব্যাংক কিন্তু প্রচলন করে না, মুদ্রা কিন্তু ছাপায় না, মুদ্রাগুলো ছাপায় না। তারপর হচ্ছে যে ঋণ ও মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, ঠিক আছে। তো দেশের বিভিন্ন ব্যাংক ঋণ মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, দ্রব্যমূল্য স্থিতিশীল তোমার রাখে হচ্ছে যে ব্যাংকের উদ্দেশ্য, স্থিতিশীল রাখাই হচ্ছে ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তারপর তোমার মুদ্রাস্ফীতি, তারপর হচ্ছে যে মুদ্রা সংকোচনের মধ্যে ভারসাম্য রক্ষা করাই হচ্ছে যে ব্যাংক তোমার করাই হচ্ছে যে ঋণ ও মুদ্রা বাজার নিয়ন্ত্রণের কি উদ্দেশ্য এভাবে। তারপর সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি, ঠিক আছে। তো জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা বাড়িয়ে ব্যাংক দেশের সঞ্চয়কে কি করতেছে তোমার একত্রিত করার মাধ্যমে মূলধন গ্রহণ করতেছে, একটা শক্তিশালী মূলধন গ্রহণ হচ্ছে যে কি ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। এর ফলে বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠানের কি হচ্ছে ত্বরান্বিত হচ্ছে, নতুন নতুন তোমার জায়গায় বিনিয়োগ হচ্ছে এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে বৈদেশিক বাণিজ্যের গতিশীলতা রক্ষা, ঠিক আছে। তো তোমার আভ্যন্তরীণ তোমার বা ব্যবসা বাণিজ্যের সাথে আন্তর্জাতিক যে লেনদেনের সম্পর্ক স্থাপন করে তা হচ্ছে যে কি সেটা করা হচ্ছে ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। তো আর মানে তুমি বলতে পারো ব্যাংক বৈদেশিক যে বাণিজ্য ওটার কি গতিশীলতাটা রক্ষা করে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে নিরাপত্তা প্রদান, ঠিক আছে। তো ব্যাংক সাধারণত অর্থের কী করে নিরাপত্তা প্রদান করে, ঠিক আছে। তো আমাদের যে সঞ্চিত অর্থ গচ্ছিত হলে ব্যাংক কী করে 100% নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে এবং নিরাপত্তা দিয়ে যায়। তারপর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। তো দেশে তোমার ব্যাংক ব্যবস্থা প্রচলনের পরে অনেক যুবক যুবতীর কি কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। শুধু ব্যাংক থেকে ঋণ নিয়ে মানুষ যে তোমার বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করতেছে তা নয়, এখানে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করার জন্য অনেক শত শত হাজার হাজার কি লোকের প্রয়োজন হয়। তো এভাবে কি ব্যাংক এটি কর্মসংস্থানও সৃষ্টি করতেছে, পাশাপাশি নিজেদের এবং আভ্যন্তরীণভাবে এবং কি বাহ্যিকভাবে দুইভাবে কি কর্মসংস্থানের সৃষ্টি করতেছে। তারপর তোমার জীবনযাত্রার মান উন্নয়ন, ঠিক আছে। তো সাধারণ মানুষের জীবনযাত্রার তোমার মান উন্নয়ন করে ব্যাংক, ঠিক আছে। ব্যাংক বিভিন্ন ধরনের তোমার জনগণকে ঋণ দান এবং অর্থ সহায়তার মাধ্যমে তোমার জীবনযাত্রার মানটা কী করতে পারছে উন্নত করতেছে, ঠিক আছে। আবার দেশের অর্থনৈতিক উন্নয়ন, তো জীবনযাত্রার মান যখন মানুষের উন্নয়ন হবে দেশের কি অবশ্যই কি অর্থনৈতিক উন্নয়ন হবে, ঠিক আছে। তো বলতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সংগৃহীত মূলধন বিভিন্ন প্রকল্পে ব্যাংক বিনিয়োগ করে, এটাই হচ্ছে ব্যাংকের অন্যতম একটি উদ্দেশ্য, ঠিক আছে। আবার এর বাইরে তুমি বলতে পারো তোমার বিভিন্ন পরামর্শ দান করে ব্যাংক, ঠিক আছে। তারপর যে কৃষি খাতে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে থাকে, ঠিক আছে। তো ব্যাংকের উদ্দেশ্য বলে তোমরা তোমাদের বইয়ের মধ্যে আরও ডিটেলস পাবা, ওখান থেকে আরও পড়ে নিতে পারবা। আর আমি এই কয়েকটা উদ্দেশ্যে বললাম, এগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর দেখো আধুনিক ব্যাংকের যে কার্যাবলী, ঠিক আছে। বর্তমান যে ব্যাংকিং সিস্টেমটা এসেছে এটার কি কার্যাবলী, তো এটা কার্যাবলী হচ্ছে যে তোমার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বেসিক কার্যাবলী আর একটা হচ্ছে সামষ্টিক কার্যাবলী, ঠিক আছে। তো বেসিক কার্যাবলী থেকে তোমার কয়েকটি পয়েন্ট বের করা যাবে, নির্ণয় করা যাবে, লিখা যায়। একটু দেখো বেসিক কার্যাবলীর পয়েন্টগুলো কী কী ভাগে ভাগ করা যায়, কী কী গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে বেড়ে আসে। আর হচ্ছে তোমার আমানত কী করে সংগ্রহ করে ব্যাংক, আর হচ্ছে ঋণ দেওয়া, তারপর হচ্ছে সুদ মানে সুদটা আসে বা দেয়, ঠিক আছে সেটাই। তারপর হচ্ছে বিনিয়োগ মাধ্যম সৃষ্টি, দুঃখিত বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে ব্যাংক, এটা হচ্ছে বেসিক কার্যাবলী। তারপর হচ্ছে ঋণ আমানত সৃষ্টি করে, তারপর হচ্ছে মুদ্রা প্রচলন করে, আর হচ্ছে ওসি হিসেবে কাজ করে, মানে বিভিন্ন জন্য প্রতিনিধি হিসেবে কী করে কাজ করে থাকে এটা। আর সামষ্টিক কার্যাবলীর মধ্যে যদি পয়েন্টগুলো বলি তোমাকে, একটু আলোচনা করি, তাহলে হচ্ছে যে তোমার অর্থ স্থানান্তর, তারপর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ, মূলধন গঠন,
নিরাপত্তা বিধান, তোমার কৃষি উন্নয়ন, তারপর হচ্ছে শিল্প উন্নয়ন, তারপর কর্মসংস্থান সৃষ্টি করে, তারপর হচ্ছে বৈদেশিক তোমার মুদ্রা লেনদেন করে, তারপর হচ্ছে সরকারকে বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করে। ঠিক আছে? তো এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করতে যাব, তো সবগুলো বিষয় আলোচনা করতে অনেক সময়ের ব্যাপার, বা এগুলো তোমাদের বইয়ের মধ্যে অবশ্যই আছে, তোমরা বই থেকে এটার সহায়তা নিতে পারো, এগুলো নিয়ে আলোচনা করতে পারো, বা পড়লে তোমরা বুঝতে পারবে এখানে কি। এরপর না বুঝতে তো অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি যতটুকু সম্ভব, ঠিক আছে, সর্বোচ্চটুকু তোমাদেরকে সহায়তা দেওয়ার মানে বোঝানোর চেষ্টা করব, বা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব যেভাবে পারি। তারপর দেখো, তোমার বেসিক যে কার্যাবলী, ওখানে হচ্ছে যে একটা বলি আমানত সংগ্রহ করা। তো ব্যাংকের প্রধান একটি বৈশিষ্ট্য বা উদ্দেশ্য হচ্ছে যে মানে মানুষের ছড়ানো ছিটানো, ঠিক আছে, যে অর্থগুলো আছে বা অলস যে অর্থগুলো আছে, টাকা পয়সা যেগুলো আছে, ওগুলো কী করে এক জায়গায় গচ্ছিত করে আমানত হিসেবে সংগ্রহ করে রাখা। ঠিক আছে? আমানত হিসেবে কী করবে, রাখবে। তারপর হচ্ছে ঋণ দেওয়া। তখন ওই আমানতকৃত যে অর্থগুলা সংগ্রহ করবে, ওই অর্থগুলোকে আবার ছোট ছোট আকারে কী করবে, যে ব্যবসা করবে বা কোনো কারো প্রয়োজন, ওই প্রয়োজনের তাগিদ মেটানোর জন্য কী করবে, মানে একটু বেশি সুদে ঋণ দিবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার বেসিক কার্যাবলীর মধ্যে পড়ে ব্যাংকের। তারপর হচ্ছে সুদ। ঠিক আছে? তো এখন ব্যাংক অবশ্যই কী করে, গ্রাহকদেরকে সুদ দেয়, এবং তোমার যারা এখানে আমানতকারী বা আমানত রাখে, গচ্ছিত রাখে টাকা, তাদেরকে ব্যাংক সুদ দেয়। আবার যাদের কাছে ঋণ দেয়, ঠিক আছে, তাদের থেকে কী করে, সুদ গ্রহণ করে। এটা হচ্ছে আর বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। ঠিক আছে? তোমার ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানে কী করে, বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। ঠিক আছে? তো কয়েকটি প্রতিষ্ঠানের দ্বারা পণ্য লেনদেনের ক্ষেত্রে ব্যাংক তোমার গুরুত্বপূর্ণ বিনিয়োগের মাধ্যম হিসেবে এটা করে কাজ করে। পণ্য আনার পর তোমার বলো ক্রয় বিক্রয় করার ফলে তোমার হচ্ছে ব্যাংকিং খাতের মাধ্যমে বা ব্যাংকিং মাধ্যমে তোমার যে লেনদেনটা কী করতে পারে, সম্পন্ন করতে পারে। ঠিক আছে? তো এই প্রকার আরও অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো তুমি আলোচনা করতে পারো। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এই সামষ্টিক কার্যাবলী থেকে যদি বলতে যাও, হচ্ছে অর্থ তোমার স্থানান্তর। ঠিক আছে? তো ব্যাংক কী করে, অর্থ হচ্ছে যে বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে কি অর্থের স্থানান্তর করে, এটা একটা গুরুত্বপূর্ণ একটি কার্যাবলী করে। আর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করে। অবশ্যই কি ঋণ ব্যাংক কী করতে পারে, ঋণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? ব্যাংক নিয়ন্ত্রণ বলতে এটা একটু তুমি যদি ব্যাখ্যা দিতে যাও, একটু গোছায় বলতে হবে, বা বলতে পারো তোমার ঋণ নিয়ন্ত্রণ, এটা যদি বলতে চাও, তোমার বাণিজ্যিক ব্যাংকসমূহ মক্কেলদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মেয়াদি কি ঋণ দেয়, এবং মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসেবে দেশের তোমার দেশের ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের কাম্য স্তরে রাখাও ব্যাংকের কি একটি অন্যতম উদ্দেশ্য। ঠিক আছে? এর ফলে দেশের কী করে, তোমার মুদ্রা সরবরাহে গতিশীলতা পায়। ঠিক আছে? এরপর আছে তোমার মুদ্রা গঠন, নিরাপত্তা বিধান, কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, কর্মসংস্থান, বৈদেশিক তোমার মুদ্রা লেনদেন, তারপর হচ্ছে যে সরকারকে বিভিন্ন ধরনের সহায়তা। ঠিক আছে? তো এই পয়েন্টগুলো নিয়ে ডিটেলস বিস্তারিত তোমরা বইয়ের মধ্যে পাবে, তোমরা আলোচনা করবে। এরপর কোনো পয়েন্ট যদি কোনো কিছু না বুঝে থাকো, আমাকে অবশ্যই জানাবে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। পরবর্তী আরও কিছু নতুন বিষয় নিয়ে আসবো, ওগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।